কথা শক্তিশালী হয় কখন জানেন? মানুষ যখন তার নিজের বিবেক খরচ করে যুক্তির জায়গা থেকে তার সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা স্বীকার করার মতো ন্যায়ের জায়গা থেকে কথা বলার যোগ্যতা রাখে। বেশি কথা বললে আবোল তাবোল বলে, কিংবা ছলছাতুরির আশ্রয় নিলে, কিংবা চিৎকার করে কথা বললেই যে আপনার কথা যুক্তিগত এবং শক্তিশালী তা কিন্তু নয়। যুক্তি, ন্যায়, মেধা, জ্ঞান এবং ধৈর্য নিয়ে সঠিক কথাটাই বলার শক্তিশালী কথার পরিচয় দেয়। মনে রাখবেন, এত আন্দোলন, এত কিছুর প্রথম টার্নিং পয়েন্ট ছিল কথার দ্বন্দ্ব, শব্দের ভুল প্রয়োগ, রাজাকার এবং অহংকারবোধ। তাহলে শুনুন, সব ঘটনা থেকেই ভীষণভাবে শেখার অনেক কিছু আছে আমাদের। আমরা ইতিহাস দেখি, পড়ি, ইতিহাস কাটিয়ে আসি, কিন্তু ঘটনা থেকে শিখি না কিছুই। নিজের জীবন চলার পথেও খেয়াল করেন কোথায় ভুল করছেন। পারিবারিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত, আবেগী সিদ্ধান্ত নেবার সময় পেয়ে যাবেন। নিজের থেকে বের হয়ে ব্রেন খুলে ভাবুন, বিচার করুন, সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। শুধু প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেক, বিবেচনা এবং ন্যায়, যুক্তি সব কিছু লক্ষ্য রাখবেন। এসব লক্ষ্য রেখেই জীবন চলার পথে বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন। দেখবেন জীবন চলার পথটা অনেক মসৃণ হয়ে যাবে। আর আল্লাহর প্রতি নির্ভরশীল হন এবং সব কিছুকে জোর করে চেপে ধরে নিজে করে রাখতে যাবেন না। যে জিনিসটা আপনার, তাকে চর দখলের মতো করে এত হাতে পায়ে ধরে ধরে রাখার প্রয়োজন হয় না। সে এমনিতেই আপনার। আর যে আপনার না, তাকে আপনি কখনো জোর করে ধরেও রাখতে পারবেন না। একটা কথা কি জানেন তো, মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয়, হারাতে হয়, কাঁদতে হয়, লড়ে যেতে যেতে বাঁচতে হয়। তবেই এ জীবনে শক্ত হয়ে নির্ভীক জয়ী যোদ্ধা হিসেবে দাঁড়ানো যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। প্রথমে উঠে নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকের নাস্তায় রুটি তৈরি করেছি, এরপর হচ্ছে একটু সেমাই রান্না করেছি। অনেক দিন পরেই সেমাইটা রান্না করলাম। আর দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি লাচ্ছা সেমাই রান্না করিনি। প্যাকেটের এই সেমাইটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য আমি কিন্তু মাঝে মধ্যে এই সেমাইটা রান্না করি। একটা সময় এভাবে সেমাই রান্না করলে আমি তেমন একটা খেতে পারতাম না, পছন্দই করতাম না। তবে কখন যে মেয়ের সাথে একটু একটু করে খেতে খেতে আমারও পছন্দ হয়ে গেছে বুঝতেই পারিনি। এক কথায় এখন বাসার সবারই কিন্তু ভীষণ পছন্দ। আর এই যে দেখুন, সেমাইয়ের সঙ্গে কিছু চিপস ভেজে নিচ্ছি। যদিও আমরা এভাবে কখনো খাইনি, তো আজকে অনেক দিন পর এভাবে চিপস ভাজি করে নিলাম। অনেক দেশের মানুষ দেখেছি এভাবে সেমাইয়ের সাথে চিপস, পাঁপড় ভাজা এটা খেয়ে থাকে। তো এই যে আমার কিন্তু আজকে সকালের নাস্তা রেডি হয়ে গেছে। আজকে সকালের নাস্তায় ছিল রুটি, সেমাই, পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল মাংস রান্না। মাংসটা যদিও গতকালকে রান্না ছিল, তো আজকে আবার নতুন করে রান্না করছি। ইদানিং প্রায় প্রতিদিনই আমাকে মাংস রান্না করতে হয়। বাচ্চারা একদমই অন্য কিছু খেতে চায় না, তাই ওদের জন্যই ইদানিং খুব বেশি মাংস রান্না করা হচ্ছে। তো সকালের নাস্তা শেষ করে আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। মাংস রান্না করতে করতে অন্যান্য সবজিগুলো কেটে নেব। তো আজকে দুপুরে রান্না করছি গরুর মাংস, সেই সঙ্গে পুঁই শাক আর হচ্ছে শিং মাছ ভুনা করব। তো বাচ্চারা যেহেতু মাংস ছাড়া খেতে চায় না, তাই ওদের জন্যই কিন্তু মাংসটা আমার বেশি রান্না করা হয়। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, তাদের সবাইকে ভিডিওর এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এখন আমি পুঁই শাক রান্না করে নিব। এর আগেও অনেকবার আমার পুঁই শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর তার জন্য আজকে কিন্তু আর রেসিপি আকারে শেয়ার করছি না। এভাবে রান্না না করলে আমার বাসায় কিন্তু কেউ পুঁই শাক খায় না, আর বাচ্চারা এভাবে রান্না করলে তবুও একটু পছন্দ করে। ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার গলার অবস্থা কিন্তু এখনও খারাপ রয়ে গেছে। অনেক কষ্ট করে ভয়েস ওভার করতে হচ্ছে। আসলে জানি না এভাবে আর কতদিন চলবে। অনেক চেষ্টা করছি, কিছুতেই ভয়েসটা ঠিক হচ্ছে না।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আমি 2 থেকে 3টা শর্ট ভিডিও শেয়ার করেছি। একদিক থেকে যেমন মনের মধ্যে আনন্দ বিরাজ করছে, অন্য দিক থেকে একটা অজানা ভয় কিন্তু কাজ করছে। দেশের বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু একদমই স্বাভাবিক নয়। জানি না কি হচ্ছে বা আগামী দিনে কি হবে। আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ পাকের কাছে প্রতিদিন নামাজ পড়ে একটা দোয়াই করছি। আল্লাহ পাক আমাদের দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক করে দেন। সবাই যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। চিন্তা শুধু একটাই, আগামী দিনগুলো আমাদের কেমন কাটবে বা আগামীর ভবিষ্যৎ কেমন হবে। আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই তিনি আমাদের জন্য মঙ্গল কিছু রেখেছেন। কথা বলতে বলতে আমার কিন্তু শাক রান্না করা হয়ে গেছে। আর এরপর আমি শিং মাছ রান্না করে নিচ্ছি। এখানে শিং মাছ বললে ভুল হবে। এখানে শিং মাছ এবং মাগুর মাছ ২টা মাছ একসঙ্গে মিলিয়ে রান্না করছি। শিং মাছটা তো খুব সহজে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মাগুর মাছের অবস্থা খুব খারাপ। অনেক কষ্টের পরেও কিন্তু কালো উপরের চামড়াটা আমি তুলতে পারিনি। যতটুকু সম্ভব তুলে নিয়েছি। এরপর ভাবলাম আজকে একটু কাঁঠাল খাবো। অনেকদিন পর্যন্ত এই কাঁঠাল খাওয়া হয় না। তো কাঁঠাল খাওয়ার এই টিপসটা আমি ইদানিং দেখেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। কাঁঠালের মধ্যে ১ চিমটি লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে এভাবে যদি মাখিয়ে নেন, কাঁঠাল খাওয়ার পর হজম শক্তির যে সমস্যাটা হয় বা অনেকের পেট ফুলে ওঠে, সেই সমস্যাটা একদমই হবে না। বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন। আমার কিন্তু কাঁঠাল ফলটা ভীষণ পছন্দ, কিন্তু আমার এই সমস্যা হয় বলে আমি কিন্তু খেতে পারতাম না। তাই আজকে আমি ট্রাই করে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। তাই তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। ছোটবেলা থেকে শুনেছি কাঁঠাল যখন খাই তখন সঙ্গে সঙ্গে খাওয়ার পরে যদি কাঁঠালের একটা বিচি খেয়ে নেওয়া যায়, তাহলেও নাকি এই সমস্যাটা আর হয় না। যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই কাজটাও করতে পারেন। তবে আমি কিন্তু কখনো ট্রাই করিনি, তাই এটা জাস্ট বলে দিলাম। অসুস্থতার কারণে আমি কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত কোনো কাজই করতে পারছি না। না পারছি বাসার কাজ করতে, না পারছি নিজের কোনো ব্যক্তিগত কাজ করতে। বেশ কিছুদিন আগেই কিন্তু এই থেরাপিসগুলো নিয়েছি, সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমি সময়ের অভাবে বানাতে পারছি না। তো আজকে ভাবলাম যে যতটুকু পারি আজকে ২-১টা থ্রি পিস কেটে নেই। যখন সময় পাবো তখন আবার সেলাই করে নিব। তো সেই জন্যই বসে গেলাম যে কাপড় কাটার জন্য। গত পর্বে আমি বলেছিলাম আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসায় হঠাৎ করে ভৌতিক কিছু জিনিস ঘটছে। মানে এক কথায় কিছুটা ভয়ানকও বলতে পারেন। যদিও আমি কখনো ভূত প্রেত এসবে বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলতে ভয় পাই না। কারণ আল্লাহকে ভয় পাই, এটাই অনেক কিছু। তারপরও কেমন জানি হয় না, মানুষ মাত্রই একটু ভয় ভীতি তো কাজ করবেই। তো বেশ কিছুদিন পর্যন্ত আমার বাসার ভেতরে না হলেও বাসার বাহিরে, মানে আমি যে বাড়িতে থাকি এই বাড়ির উপরের অংশে বা ছাদের দিকে কিছু একটা সমস্যা হচ্ছে। গত কয়েকদিন আগে আমি হঠাৎ করে ছাদে গিয়েছিলাম মাগরিবের নামাজ শেষ করে। ভাবলাম যে এমনিতেই ইন্টারনেট নেই, বাসায় দম বন্ধ হয়ে আসছে, কেমন ফাঁকা ফাঁকা। বাসা থেকেও বের হইনি। সন্ধ্যার পরে একটু ছাদের দিকে গিয়েছিলাম। তো সেটাও একদম মাগরিবের কিছু সময় পরে, তখনও আকাশ পরিষ্কার। ঠিক সেই মুহূর্তে যখন আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে আমি খুব একটা বেশি সময় থাকিনি। ২-৩ মিনিট থাকার পর আমি চলে আসছিলাম। হঠাৎ করেই যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন হঠাৎ করে দেখলাম আমার পেছনে সুইচ বোর্ড অন অফ হচ্ছে, কিন্তু কোনো লাইট জ্বলছে না। আর উপরে কিন্তু কোনো মানুষ ছিল না। এমনভাবে অন অফ হচ্ছে, মানে ভয়ানক শব্দ করে, যেমন আমরা ভৌতিক কাহিনীর কোনো মুভি দেখি সেরকম। তো আচমকা আমার একটু ভয় লেগেছে। তারপর আমি নিচে সিঁড়িতে তাকালাম, দেখলাম সেখানেও কেউ নেই। কী হলো বিষয়টা বুঝলাম না। তখন কি আর করব, আল্লাহর নাম নিতে নিতে সিঁড়ি থেকে চলে এলাম। এই ছিল আমার ওই দিনকার কাহিনী। পরের দিন একই সময় আমার ছেলে আরও ২-৩ জন মিলে, মানে বাসার যে অন্যান্য ছেলেরা ছিল ওরা মিলে সবাই ছাদে গিয়েছিল। ছাদে গিয়ে হঠাৎ করে দেখলো সেই একই অবস্থা। ওদের দেখে সুইচ অন হচ্ছে, অফ হচ্ছে। আর দরজার মধ্যে এমনভাবে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো মানুষ দরজা নক করছে। এমনভাবে শব্দ হচ্ছে যেন ভৌতিক কোনো কাহিনীর যে আমরা সাউন্ড শুনতে পাই ঠিক সেভাবে। শুধু এখানেই শেষ নয়, আমার নিচের ফ্ল্যাটে যারা আছেন তারা সেদিন এসে হঠাৎ করে বলল তাদের বাসায় এমন সব আজব কাহিনী ঘটতেছে। মানে তারা তো সবাই অনেক ভয়ে আছেন। যদিও তারা মানুষ হিসেবে অনেক ভালো এবং খুবই ধার্মিক টাইপের লোক। তাদের বাসায় যারা আছেন সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তারপরেও তাদের বাসায় যেটা হচ্ছে আসলে এটা ভাবা যায় না। সবাই খুব ভয়ে আছেন। কেউ ঘুমিয়ে আছে, দেখা গেল তার ঘাড়ে হঠাৎ করে কেউ মুটকে দিচ্ছে এরকম। আবার কেউ একটু হাঁটছে, পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আবার কেউ পা বাজিয়ে ফেলে দিচ্ছে। মানে এসব আজব কাহিনীগুলো হচ্ছে।
প্রয়োজনীয় একটা জিনিস এক জায়গায় রাখলাম, সেখানে থাকছে না, অন্য জায়গায় গিয়ে সেটা পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল আবার যেখানে রেখেছিলাম সেখানেই চলে আসছে। মানে এসব আজব কাহিনীগুলো কেন ঘটছে, কিভাবে হচ্ছে, আসলে কিছু বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় এটা হয়তোবা জিনেরই কোনো কিছু হবে। আসলে এটা আমার ধারণা। তবে আপনাদের কার কি মতামত, কেন এটা হচ্ছে আমাদের সঙ্গে? যদি আপনাদের কোনো আইডিয়া থাকে বা ধারণা থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে এটা সত্যি, অনেকে হয়তোবা ভাবতে পারেন যে আপু ভয়ে আছেন কিনা। ইনশাআল্লাহ কোনো ভয় নেই। আমি বিশ্বাস করি জন্মেছি একদিন, মৃত্যু অবশ্যই আসবে। আর আল্লাহ যেহেতু আছেন, আল্লাহ থাকতে ভয় কিসের? নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। শুধু আপনারা দোয়া করবেন, আর কোনো সমাধান থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কাপড় কাটা শেষ করে ফেলেছি। এখন চলে এসেছি বিকেলের নাস্তা বানাতে। বিকেল বললে ভুল হবে। অলরেডি কিন্তু মাগরিবের আজান শেষ করেছে, নামাজ হয়ে গেছে। আর এরপর চলে এসেছি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে। তো আজকে নাস্তায় আমি মোগলাই তৈরি করে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে অল্প সময়ে এটাই ঝটপট তৈরি করা যাবে। প্রতিদিন ইচ্ছে করে না ভারী কিছু তৈরি করতে, তারপরও কিছু করার নেই। বাচ্চাদের আবদার মেটাতে গিয়ে একটা না একটা কিছু প্রতিদিনই আমাকে তৈরি করতে হচ্ছে। তবে ইদানিং কেন জানি কোনো কাজ করতেই ভালো লাগে না। কারণ শারীরিকভাবে খুব অসুস্থ থাকি। তাই হয়তো মন মানসিকতাও ভালো থাকে না। কোনো কাজেও মন বসে না। ভিডিওর এ পর্যায়ে এসে আমি এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কি হাতে থাকে, পায়ে থাকে কিন্তু জিভে থাকে না? ধাঁধার সঠিক উত্তর ছিল হাড়। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে বেসিক বাংলা খাবার। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, চোখ আছে পাতা নেই, ছোটে কিন্তু পানি। বলুন তো কে সে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো এরই মধ্যে আমার কিন্তু সবগুলো মোগলাই ভাজা হয়ে গেছে। আর এটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। বাসায় যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এত সুন্দর করে মোগলাই তৈরি করা যায়, তাহলে কেন বাজার থেকে কিনে খাবো? আর বর্তমানে মোগলাই কিন্তু বাজারে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এই যে দেখুন, প্রত্যেকটা মোগলাই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে আর একদম ফুলকো হয়েছে। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।